বাহ, আজকাল কি মানুষকে শরীর দেখিয়ে বেড়াতে খুব ভালো লাগে? ঈশা দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ে বাড়ির কিছু পিচ্ছি ছেলে মেয়েদের নাচ দেখছিল। হঠাৎ পিছন থেকে পরিচিত কণ্ঠে এমন একটা জঘন্য কথা শুনে চমকে তাকালো সে। আর পেছনে তাকাতেই কণ্ঠের মালিককে দেখে রীতিমতো ছোটখাটো একটা স্ট্রোক করলো ঈশা। ভয়ে তোর জান যায় যায় অবস্থা। এই রাক্ষসটা এখানে কেন সেটাই বুঝতে পারছে না ঈশা। দেখতে যথেষ্ট সুন্দর, হ্যান্ডসাম আর গুড লুকিং হলেও কেন যে এমন ভিলেনের মতো আচরণ করে সেটাই ঈশার বুঝে আসে না। কই, আর কারোর সাথে তো এমন করে না, শুধু ওর সাথেই কেন এমন করে? কথাগুলো ভাবতে ভাবতে ভীতু ঈশা সামান্য পরিমাণ সাহস সঞ্চার করে নিল। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি ঈশাকে চুপ করে থাকতে দেখে তীর্য কণ্ঠে আবারও হুঙ্কার ছাড়ল। কি হলো, কথা বলছিস না কেন? ব্যাটারির চার্জ কি ফুরিয়ে গেছে? ঈশা আবার মনে মনে সাহস নিয়ে ভীতু কণ্ঠে বলল, ভাইয়া, তো তুই তুই কবে আসলি? তুই তো আসবি না বলেছিলি। কেন, আমি এসে কি খুব বড় ক্ষতি করেছি? না না না, তা হবে কেন? আমি তো জাস্ট এমনিই জিজ্ঞেস করছিলাম, কারণ তুই তো বলেছিলি তুই আসবি না, তাই বলছিলাম আর কি। হ্যাঁ, আসবো না বলেছিলাম, বাট এখন তো দেখছি না আসলে কারো এত সুন্দর ফিগারটা মিস করতাম। আফটার অল কোমর, পেট আর পিঠ দেখিয়ে শাড়ি পরেছিস না? বলেই বাঁকা হাসলো আয়াস। তারপর চারপাশে একবার তাকিয়ে ঈশার কোমরে এক হাত রেখে এক টানে ঈশাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। ঈশা তো রীতিমতো লজ্জায় আর ভয়ে একবার আয়েশার মুখের দিকে তাকাচ্ছে তো আরেকবার নিজের কোমরের দিকে তাকাচ্ছে। কি করছে আয়েশা এটা? বিয়ে বাড়ির এত মানুষের ভিড়ে ওর সাথে এমন করার মানে কি? লোকজন কেমন করে তাকাচ্ছে? ঈশার তো লজ্জায় এখনই মাটির সাথে মিশে যেতে মন চাইছে। ঈশা নিজেকে আয়েশার কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে চাপা স্বরে বলল, ভাইয়া, এসব কি করছিস? ছাড়, সবাই দেখছে তো। প্লিজ ভাইয়া ছাড়, সবাই কিভাবে বলতো? প্লিজ ছাড় না। কিন্তু ঈশার কথা যেন আয়েশার কানেই পৌঁছালো না, বরং আয়েশ আরও একটু শক্ত করে ঈশাকে নিজের সাথে চেপে ধরল। তারপর ঈশার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, ছাড়তে বলছিস কেন? কেউ একজন এসে এভাবে কোমরে হাত রেখে জড়িয়ে ধরবে বলেই তো এমন কোমর দেখিয়ে শাড়ি পরেছিস, তাই না? সত্যি বলছি, তোকে আজ অনেক বেশি হট লাগছে। আয়েশের লাস্টের বলা কথাগুলো ঈশার কান ভেদ করে মস্তিষ্কে পৌঁছানোর সাথে সাথে ঈশার পুরো শরীর যেন অসাড় হয়ে এলো। আয়েশ এসব কি বলছে কি? ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? একে তো এমন ভরপুর বিয়ে বাড়িতে ওকে বুকের সাথে মিশিয়ে রেখেছে, তার উপর এখন কী সব কথা বলছে। ঈশার জন্য এবার অস্বস্তি লাগতে শুরু করলো, তাই আবারও জোর দিয়ে নিজেকে আয়েশের থেকে ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, ভাইয়া, তোর কি আজ মাথা টাথা সব গেছে? এসব কোন ধরনের কথা বলছিস? নেশা করে আসিসনি তো আবার? প্লিজ ছাড় আমায়, সবাই খারাপ বলবে। অবশ্য তোর কিছু হবে না এতে, কারণ তুই ছেলে। তোকে কেউ কিছু বলবে না। যা হবার, যা বলার সবই তো আমাকেই বলবে, কারণ আমি যে মেয়ে। তাই প্লিজ ছাড় আমায়। ঈশার এবারে বলা কথাগুলো শুনতেই কেন যেন আয়াস বাঁধনটা হালকা করে দিল, তবে একেবারে ছেড়ে দিল না। হালকা করে ধরে রেখে তাচ্ছিল্য হাসল। আয়াসের এমন তাচ্ছিল্য মার্কা হাসি দেখে ঈশার অন্তরাত্মা শুকিয়ে আসলো। ছলছল নয়নে আশার চোখে চোখ রেখে ভেজা গলায় বলল, ভাইয়া ছাড় না প্লিজ। ও তাই, ছাড়তেই হবে? হুম। ওকে, ছেড়ে দেব। তার আগে এটা বল যে তোকে শাড়ি পরার পারমিশন কে দিয়েছে? না মানে, আমি তো তোকে শাড়ি পরার পারমিশনটা কোনো কালেই দেইনি। ইনফ্যাক্ট শাড়ি পরতে নিষেধ করেছি তোকে। তাই ভাবছি যে তোকে পারমিশনটা দিয়েছে তাকে সাথে করে গরম গরম এক কাপ চা পান করতাম আর কি। বলতো কে সেই মহান ব্যক্তি যার কথায় তুই এত সুন্দর করে শাড়ি পরেছিস, তাও আবার কোমর দৃশ্যমান করে? আয়াস কথাগুলো শান্ত কণ্ঠে বললেও ও ভেতরে ভিতরে যে কতটা রাগ করেছে সেটা ওকে দেখেই বোঝা যাচ্ছে। ঈশা এবার ঘাবড়ে গেল। কি বলবে এখন সে? সত্যিই তো আয়াস ওকে নিষেধ করেছিল শাড়ি পরতে, আর সেটাও বলে দিয়েছে ওকে যেন কোনোদিন শাড়ি পরতে ইচ্ছে হলে নিজের রুমেই যেন পরে, অন্য কারোর সামনে যেন না পরে, এমনকি ওর সামনেও যেন না পরে। আর ঈশা কিনা ওর কথার বিরুদ্ধে গিয়ে শাড়ি পরেছে, তাও আবার এই ভরপুর বিয়ে বাড়িতে। আয়াস কি করবে ওর সাথে সেটা ভাবতেই ঈশার চোখগুলো জ্বলে ভরে গেছে। ঈশা জানে আয়াস এখন নিশ্চয়ই ওকে বড় ধরনের কোনো শাস্তি দেবে, কারণ ঈশা যতবারই আয়াসের কথা অমান্য করেছে ততবারই আয়াস ওকে কোনো না কোনো শাস্তি দিয়েছে। তাই আজও যে কোনো শাস্তি না দিয়ে ছাড়বে না আয়াস, সেটা ঈশা ভালো করেই বুঝে গেছে।
ঈশা যখন আয়াসের শাস্তির কথা ভাবতে ভাবতে ভাবনার অতল সাগরে মগ্ন, তখনই আয়াস আবারও হুঙ্কার ছাড়ল। কি হলো? কিছু বলছিস না কেন? তোকে কে পারমিশন দিয়েছে শাড়ি পরার? হ্যাঁ, তোর সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? বল, জবাব দে। আই সেড জাস্ট টেল মি, ড্যাম ইট। কথাগুলো বলেই আয়াস ঈশাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। তারপর আবারও রাগী গলায় বলল, তোর অনেক সাহস বেড়েছে না? দাঁড়া, তোর বিয়েতে আসা আমি জন্মের মতো গুছাচ্ছি। জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নে, আমরা এক্ষুনি বের হব। ঈশা নিশ্চুপ। ঈশাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে আয়াস আবারও রাগী কণ্ঠে বলল, কি হলো? এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, আই সেড গো। আয়াসের এমন ভুবন কাঁপানো ধমকে শুধু ঈশাই নয়, পুরো বিয়ে বাড়ি কেঁপে উঠল যেন। সবার দৃষ্টি এবার আয়াস আর ঈশাতেই আবদ্ধ হলো। আয়াসের এমন ব্যবহার যেন কেউই মেনে নিতে পারছে না, কারণ আয়াস খুবই ভদ্র এবং ভালো একজন ছেলে। ছোট বড় সবার সাথে খুব বিনয়ী এবং নম্র হয়ে কথা বলে, কিন্তু হঠাৎ এমন কি হয়ে গেল যে ঈশার সাথে এরকম আচরণ করছে, তাও আবার এই ভরা বিয়ে বাড়িতে? সেটাই কারো বুঝে আসছে না। আয়াসের এমন ব্যবহারে ঈশা এবার ভীষণ অপমান বোধ করলো। আয়াস কিনা এতগুলো মানুষের সামনে ওর সাথে এমন বিহেভ করছে। ঈশার চোখ থেকে টুপ করে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। জলে টইটম্বুর চোখ নিয়ে আয়াসের দিকে তাকালো। আয়াস রেগে আরো কিছু বলতে যাবে, তখনই ভিড় ঠেলে একজন মধ্যবয়স্ক মহিলা বেরিয়ে আসলেন। আয়াসকে দেখে মহিলাটি যেন বেশ অবাক হলেন, সাথে খুশিও হলেন অনেক, যেটা ওনার মুখ দেখেই বোঝা যাচ্ছে। মহিলাটি আয়াসের সামনে এসে আয়াসের কাঁধে হাত রেখে উৎফুল্ল কণ্ঠে বললেন, আয়াস বাবা, তুই এসেছিস? কখন এসেছিস? হ্যাঁ, এসেছি, এক্ষুনি আসলাম। যাক, ভালোই হয়েছে। তুই এসেছিস দেখে আমার খুব ভালো লাগছে। চল ভেতরে চল। না ফুপি, আমি ভেতরে যাব না, আমি এখনই চলে যাব। আসলে আমি ঈশাকে নিতেই এসেছি। চল ঈশা। আয়াসের কথা শুনে মিনুর রহমান অর্থাৎ আয়াসের ফুফি বেশ অবাক হলেন। অবাক কণ্ঠে বললেন, মানে এখন চলে যাবি মানে কি? আর ঈশাকে নিতে এসেছিস মানেই বাকি? আর একটু পর গায়ে হলুদ, আর তুই বলছিস তুই ঈশাকে নিয়ে যেতে এসেছিস? এসবের মানে কি বাবা? আয়াসের মুখে নিজের চলে যাওয়ার কথা শুনে ঈশার খুবই মন খারাপ হলো। আর কিছুক্ষণ পরই তো হলুদের অনুষ্ঠান। হলুদের জন্য এত সুন্দর করে সেজেছে সে, আর আয়াস কিনা ওকে নিয়ে যাবে? ঈশা আবার ফুপির পেছনে এসে ফুপির গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। তারপর আদুরে গলায় কাঁদো কাঁদো ফেস করে বলল, ফুপি, আমি এখান থেকে কোথাও যাব না। এখনো তো হলুদের অনুষ্ঠানও হয়নি, আর ভাইয়া বলছে ওনাকে আমায় নিয়ে যাবে। প্লিজ ফুপি, তুমি ভাইয়াকে মানা করো আমায় যেন না নিয়ে যায়। ওর চলে যাওয়ার হলে ও যাক, বাট আমি যাব না। মিনুর রহমান ভাইজির কথা শুনে হাসলেন। উনি ঈশার গালে আলতো করে হাত রেখে আয়েশের দিকে তাকালেন। ঈশাও ফুফিকে জড়িয়ে ধরে সে আগের মতো দাঁড়িয়ে রইল। মিনুর রহমান আয়েশকে উদ্দেশ্য করে বললেন, আয়াস, এখন এখান থেকে না ঈশা যাবে আর না তুই যাবি। দেখ বাবা, একেই তো ভাইজান আর ভাবিরা কেউ আসলো না, তার উপর এখন তুইও এসে চলে যাবি বলছিস, তাও আবার ঈশাকে নিয়ে। আমার কি ভালো লাগবে বল? আর তাই বউ ভাত শেষ না হওয়া অবধি তোরা কেউ কোথাও যাচ্ছিস না, এই আমি বলে দিলাম। সরি ফুপি, আমার আর থাকা হবে না। ইনফ্যাক্ট ঈশারও থাকা হবে না। তুমি জোর করো না প্লিজ, তাহলে আমি ফেলতে পারবো না। আমাদেরকে যেতে দাও। ঈশা যা, জলদি গিয়ে লাগেজ গুছিয়ে নে। আর হ্যাঁ, শাড়ি যেন চেঞ্জ করা দেখি, নয়তো আমি। মিনুর রহমান এবার একটু জোরেই হেসে দিলেন। হয়তো আয়েশার রাগার কারণটা উনি বুঝতে পেরেছেন। উনি বাঁকা হেসে সন্ধিয়ান চোখে আয়েশার দিকে তাকালেন, মুচকি হেসে বললেন, আয়াস, বাই এনি চান্স তোর রাগের কারণটা কি ঈশার শাড়ি নাকি অন্য কিছু? আয়েশ কিছু বলতে গিয়েও বলল না, বরং নাকমুখ কুচকে আশেপাশে তাকাতে লাগলো। ভাইপোর এমন চাহনি দেখে মিনুর রহমানও এবার ভাইপোর দৃষ্টি অনুসরণ করে তাকালেন। সবাই ওদের দিকেই তাকিয়ে আছে। মিনুর রহমান মুচকি হেসে সবাইকে চলে যেতে বললেন, আর এটাও বললেন যে আয়েশ ওনার ভাইয়ের ছেলে, তাই কেউ যেন একটু আগের বিষয়টা নিয়ে কোনো রকম কানাঘষা না করে। সবাই বিরক্তি মুখ নিয়ে চলে গেলেন। ওদের হয়তো এত সময় ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়েশ আর ঈশার কাজ দেখতে ভালোই লাগছিল, তাই তো মিনুর রহমানের চলে যেতে বলাতে সবার মুখটা এমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। সবাই চলে যেতেই মিনুর রহমান আবারও আয়েশের চোখে চোখ রাখলেন, তারপর হেসে বললেন, এবার বল, ঈশার উপর এত রাগ কেন যে ওকে এখনই নিয়ে যেতে চাইছিস? আচ্ছা, রাগটা কি ঈশার উপর নাকি ঈশার শাড়ির ওপর, কোনটা? আয়েশ কিছু বলতে যাবে তার আগেই গাল ফুলিয়ে ঈশা বলে উঠল, আরে ফুপি, তুমি বুঝতে পারছো না? ওনার সব রাগ তো আমার শাড়ির উপর। আমি নাকি শাড়ি পরেছি বলে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে।
আচ্ছা তুমিই বলো, মহাভারত কি আজ লেখা হচ্ছে যে আমার শাড়ি পরাতে অশুদ্ধ হয়ে যাবে? মহাভারত তো অনেক আগেই লেখা হয়েছে, সে 1900 কটকটি সালে। এখন যদি আমার শাড়ি পরাতে এত বছর পর সেটা অশুদ্ধ হয়ে যায়, তাহলে আমি কি করব? বাজে কথা বলা রাখবি, একটা থাপ্পড় দিব, ফাউল কোথাকার। আচ্ছা ফুপি, তুমিই বলো তো, মেয়েরা শাড়ি কখন পরে? আয়াসের প্রশ্ন শুনে মিনুর রহমান আলতো হেসে বললেন, কেন, বিয়ের পর? শুনলি ফুপ্পি কি বলেছে? মেয়েরা বিয়ের পর শাড়ি পরে। আর তোর কি এখনো বিয়ে হয়েছে নাকি যে তুই শাড়ি পরবি? তোর মতো পাগলরাই পারে বিয়ের আগে শাড়ি পরতে, যত সব আজাইরা পাবলিক। আগে তো বিয়েটা কর, তারপর আর কেউ বাধা দিবে না শাড়ি পরতে। আয়াস, তাহলে বিয়েটা করে ফেল। মিনুর রহমানের কথা শুনে আয়াস আমতা আমতা গলায় বলল, মানে? না মানে তাহলে ঈশার বিয়েটা দিয়ে দে। ও তাই বলো? আচ্ছা, তোমার ভাইঝির কি এখনো বিয়ের বয়স হয়েছে যে বিয়ে দিয়ে দেব? আগে স্টাডিটা তো কমপ্লিট করুক, তারপর বিয়ের কথা ভাবা যাবে। বুঝলাম, এখন চল তো, ভেতরে চল। সে কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছিস, আয় ঘরে যাবি। আচ্ছা তোমরা যাও, আমি বরং বাবা মাকে কল করে আমার আসার খবরটা দিয়ে আসি, আর ওদেরকেও বিয়েতে আসতে বলি। আর হ্যাঁ, এই যে ম্যাডাম, আপনাকে বলছি, আমি যদি ভেতরে এসে শাড়িটা গায়ে দেখি না, শাড়ির সাথে আপনাকেও সহ পিস পিস করে কেটে রেখে দেবো, মাইন্ডেড। কিন্তু এইবার আর আয়াসের কথাকে পাত্তা না দিয়ে ঈশা হু বলে মুখ বাঁকিয়ে ফুফির হাত ধরে ভিতরে চলে গেল। আয়াসও ফোন কানে ধরে বাইরের দিকে চলে গেল। ঈশা নিজের রুমে এসে দ্রুত শাড়িটা চেঞ্জ করে নিল, নয়তো রাক্ষসটা এসে সত্যি সত্যি শাড়ির সাথে ওকে সহ পিস পিস করে কেটে ফেলবে। কারণ আয়েশা যেটা বলে সেটাই করে, কিন্তু বোকা ঈশা তো জানেই না আয়েশকে ভয় দেখানোর জন্যই শুধু কথাটা বলেছে, যাতে শাড়ি চেঞ্জ করে নেয় সে। খানিক বাদে আয়েশ বাহির থেকে ভিতরে আসলো। সিঁড়ি দিয়ে ওঠার সময় ফুফির সাথে দেখা হয়ে গেল। আয়েশকে দেখে মিনুর রহমান হেসে বললেন, আয়াস, বাবা কথা বলেছিস ভাইজান আর ভাবির সাথে? কি বলেছে ওরা? আসবে বলেছে? আরে ফুপ্পি, আসবে বলেছে কি? ওরা অলরেডি রওনা দিয়ে দিয়েছে, তাই আসছি বলে। সত্যি? ভালো হলো তাহলে। তোকে অনেক ধন্যবাদ বাবা, তোর এত ইম্পর্ট্যান্ট কাজ রেখে এসেছিস বলে এখন ভাইয়া ভাবিরা সবাই আসছে, নয়তো ওরা তো বলেছিল তুই আসতে পারবি না বলে কেউ বিয়েতে আসবে না। আচ্ছা এখন তুই রুমে যা, আমি তোদের জন্য খাবার নিয়ে আসছি। কোন রুমে যাব ফুপি? যেই হারে মেহমান দেখছি, আমার তো মনে হয় না একটা রুমও খালি আছে। ধুর পাগল, তাই বলে তুই রুম পাবি না? তুই এশা রুমে চলে যা, এশা রুমেই আছে। কথাটা বলে মিনুর রহমান দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে গেলেন। আয়েশকে আর কিছু বলার সুযোগই দিলেন না। আয়েশও আর কোনো উপায় না পেয়ে উপরে চলে গেল। ঈশা সবে ওয়াশরুম থেকে বেরিয়েছে, পরনে একটা হোয়াইট অ্যান্ড স্কাই কালার কম্বিনেশনের গাউন। সাদা এবং আকাশি কালারটা ঈশার সৌন্দর্যকে যেন আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। যদিও ঈশা তেমন বেশি ফর্সা না, আবার কালোও না, উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং ঈশার, আর এই রংটিতে যেন ঈশাকে মারাত্মক সুন্দর লাগে। উজ্জ্বল শ্যামবর্ণের শরীরটিতে হোয়াইট অ্যান্ড স্কাই কালারটা যেন দারুণ মানিয়েছে। ঈশা ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল, তারপর যা কিছু অগোছালো আছে সেগুলো গুছিয়ে নিল। ঈশা যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গোছাতে ব্যস্ত, তখনই দরজা ঠেলে আয়েশ ভিতরে ঢুকলো। ঈশা একবার দরজার দিকে তাকিয়ে আবারও নিজেকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল, কারণ ঈশা চায় হলুদের অনুষ্ঠানে যেন সবার থেকে ওকেই বেশি সুন্দর লাগে। কিন্তু ওকে যে না সাজলেও সবার থেকে বেশি সুন্দরই লাগে সেটা ঈশা বুঝতে চায় না। ওর মনে হয় ওকে দেখে রহিমা, হালিমা কিংবা রোকেয়ার মতো দেখতে লাগে। আয়েশ ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে যেই না ঈশার দিকে তাকালো, অমনি চোখটা কিছু সময়ের জন্য ঈশাতে আবদ্ধ হয়ে গেল। ঈশাকে এই মুহূর্তে আয়েশের কাছে যতটা মোহনীয় আর আবেদনময়ী লাগছে, ততটা সৌন্দর্য হয়তো আয়েশ আগে কখনো কোনো নারীর মধ্যেই খুঁজে পায়নি। আয়েশের কেমন যেন ঘোর ধরতে লাগলো চোখে, মাথায় হাজারো উদ্ভট চিন্তা খেলা করতে লাগলো। আয়েশের এখন একটা কথাই মাথায় আসছে, আর সেটা হলো যেখানে সে নিজেই ঈশার দিকে চোখ থেকে ফেরাতে পারছে না, সেখানে হলুদের অনুষ্ঠানে তো অনেক ছেলে থাকবে। ওরা কি তাহলে ওর ঈশাকে বাজে দৃষ্টিতে দেখবে? তাহলে কি ওর ঈশা পরপুরুষের কুদৃষ্টির শিকার হবে? কিন্তু আয়েশ তো সেটা চায় না। আয়েশ চায় ওর প্রাণ ভোমরা সৌন্দর্য শুধু সে নিজেই দেখবে। এই সৌন্দর্য আর কাউকে দেখতে দেবে না সে, কিছুতেই না। তার জন্য যা কিছু করতে হয় সে করবে। আয়েশ সব ভাবতে ভাবতে খাটে গিয়ে ধপাস করে বসে পড়ল। ঈশা তখনও আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ঠিক করছে। আয়েশ কেমন শব্দ করে বসতে দেখে আয়নায় আয়েশের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ঈশা মুখ বাঁকালো। আয়েশ ঈশার দিকে না তাকিয়ে
নিচের দিকে তাকিয়ে পা নাড়াতে নাড়াতে গম্ভীর কণ্ঠে বলল, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা তো নাম দিয়েছিস নাকি? ততক্ষণে ঈশার নিজেকে গোছানো শেষ, তাই সে এবার আয়েশের সামনে এসে দাঁড়ালো। তারপর বলল, মানে বুঝলাম না, আমি কেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিতে যাব? আমি কি অত সুন্দরী নাকি যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিব? আয়েশ এবার ঈশার দিকে তাকালো, বলল, না মানে সেই কখন থেকে দেখছি সাজতে ব্যস্ত আছিস, তাই বললাম আর কি। অবশ্য তুই ঠিকই বলেছিস, তুই কি অত সুন্দরী নাকি যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় নাম দিবি? তোকে তো আম গাছের বিতনির মতো লাগছে, তোর দ্বারা এসব হবে না। তুই বরং ঘুমিয়ে পড়, সেটাই ভালো হবে। নয়তো দেখবি হলুদের অনুষ্ঠানে তোকে দেখে সবাই হাসছে। তার মানে আমাকে সুন্দর লাগছে, তাই না? ঈশার কথায় আয়েশ ঘোর আপত্তি জানিয়ে বলল। আমি কখন বললাম সেটা? আমি তো বলেছি তোকে। আয়েশকে পুরো কথা শেষ করতে না দিয়ে ঈশা বলল, থাক ভাইয়া, তোকে আর কষ্ট করে বলতে হবে না। আমি জানি আমাকে সুন্দর লাগছে অনেক, তাই তো তুই সুন্দর লাগছে না বললি। কারণ তুই তখনই আমাকে অসুন্দর বলিস যখন আমাকে অনেক বেশি সুন্দর লাগে। থ্যাঙ্কস বলে দেওয়ার জন্য। কই ইচ্ছে তোকে, আজ তো একটা পেতনির মতো লাগছে, তোকে নাকি আবার সুন্দর লাগছে। হ্যাঁ। ঈশা রেগে আরো কিছু বলতে যাবে, তখনই মিনুর রহমান রুমে ঢুকলেন। ফুফিকে দেখে ঈশা আর কিছু বলল না। মিনুর রহমান ট্রাইটা সেন্টার টেবিলের উপর রেখে মুস্কি হেসে ঈশার দিকে তাকালেন, তারপর হেসে বললেন, বাহ, তোকে তো বেশ সুন্দর লাগছে রে ঈশা, মাশাল্লাহ, কারো নজর যেন না লাগে। বলে মিনুর রহমান হেসে ঈশার মাথায় হাত বুলিয়ে দিলেন। এটা দেখে আয়েশ বাঁকা হাসলো, কিন্তু হাসিটা ভেতরে চেপে রেখে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা ফুপি, তোমার কোন দিক থেকে ওকে সুন্দর লাগছে বলো তো? না মানে আমার তো ওকে কোনো দিক থেকে সুন্দর লাগছে বলে মনে হচ্ছে না, তাই বলছিলাম আর কি। তোমার মনে হয় চশমার পাওয়ারটা কমে গেছে, ফুপিকে বলে নতুন একটা চশমা আনিয়ে নিও। সাথে সাথে মিনুর রহমান আয়েশের কাছে গিয়ে আয়েশের কান টেনে ধরলেন। ফুপি কি করছো? আমার লাগছে তো, কান ধরেছো কেন? তুই মিথ্যা বলে আমার মেয়েটাকে রাগাচ্ছিস কেন? তাই কান টেনে ধরেছি। ওকে এত সুন্দর লাগছে, তারপরে তুই বলছিস ওকে সুন্দর লাগছে না? ফুফির সাপোর্ট পেয়ে ঈশাও খুশিতে গদগদ হয়ে বলল, একদম ভালো হয়েছে ফুপি, তুমি একদম ছাড়বে না ওর কান, এভাবেই ধরে রাখো। ফাউল ফোলা, আমার নাকি সুন্দর লাগছে না। ফুপি এবার তো ছাড়ো। আচ্ছা আমি মিথ্যার কি বলেছি? আমি তো যেটা সত্যি সেটাই বলেছি। আচ্ছা এবার ছাড়ো, আমার খুব ক্ষুধা লেগেছে, খাবার এনে না খাইয়ে রাখবে নাকি? ফুপি আজকের মতো ছেড়ে দাও, বাচ্চা ছেলে এত করে বলছে যখন ছেড়ে দাও, নয়তো পরে দেখবে নাক টেনে টেনে কাঁদছে। ছেড়ে দাও। কিছুটা ভাব নিয়ে কথাগুলো বলল ঈশা। মিনুর রহমান হেসে বললেন, আচ্ছা ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিচ্ছি, আর যেন ওর সাথে এমন ফাজলামি না করিস, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, খুব মনে থাকবে। একবার বাড়িতে যেতে দাও, তারপর মজা দেখাবো। আয়েশের কথা শুনে ঈশা ভেঙচি কাটল। দেখা যাবে। আচ্ছা এখন হয়েছে, অনেক হয়েছে, এবার তোরা খাবার খেয়ে নে, নয়তো দেখা যাবে খাবার না খেয়ে থাকতে হচ্ছে সারা রাত। এই বলে মিনুর রহমান দরজাটা চাপিয়ে দিয়ে রুম ত্যাগ করলেন। আয়েশও এবার বসা থেকে উঠে দাঁড়ালো। আসার পর থেকে এখনো ফ্রেশ হওয়া হয়নি, তাই এখন ফ্রেশ হওয়া দরকার। যেই ভাবা সেই কাজ। আয়েশ সাথে আনা লাগেজটা থেকে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা বের করে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়েশ উঠে চলে যেতেই ঈশা এবার ধপাস করে খাটের উপর বসে পড়ল। তারপর নখ কামড়াতে কামড়াতে কিছু একটা ভেবে রহস্যময় হাসি দিল। কোনো একটা দুষ্টুবুদ্ধি যে মনে মনে আছে, সেটা ঈশার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। ঈশা কয়েক সেকেন্ড ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে থেকে মনে মনে বলতে লাগলো, চান্দু, আজ তুমি সবার সামনে আমাকে অনেক অপমান করেছো। নিহাত এটা বিয়ে বাড়ি বলে চুপ করে আছি, নয়তো তোমার ইট তোমার দিকেই ছুঁড়ে মারতাম পাটকেল হিসেবে। আগে বাড়িতে যাই, তারপরে শোধ তুলব আমি। যদি আজকের অপমানের শোধ না তুলি তো আমার নামও ঈশানা। কথাগুলো মনে মনে ভাবছে আর মুখে টেডি স্মাইল দিয়ে যাচ্ছে ঈশা। আয়েশ ওয়াশরুম থেকে বেরিয়ে ঈশাকে এভাবে বসে বসে কিছু একটা ভাবতে দেখে আর মুখে টেডি স্মাইল দেখে ওর বুঝতে দেরি হলো না ঈশা কোনো একটা দুষ্টু বুদ্ধি আসছে। আয়েশ হাসলো। আর এটা কখনোই বড় হবে না। আমি যে ওর ভালোর জন্যই ওকে শাড়ি পরতে শাসন করেছি সেটা বুঝলো না, উল্টা এটা মনে রেখে দিল যে আমি ওকে সবার সামনে অপমান করেছি কেন। আর এখন হয়তো এটাই ভাবছে যে বাড়িতে গিয়ে আমার থেকে কিভাবে সুদ নেওয়া যায়। নিজের ভালোটা কখনোই বুঝবে না, আর আমার ইমোশনটাও কখনো বুঝবে না। আচ্ছা ও কি কখনোই বুঝবে না আমার ফিলিংসটা?
কথাগুলো মনে মনে ভেবে আয়েশ একটা দীর্ঘশ্বাস ছেড়ে ঈশার দিকে এগিয়ে গেল। ঈশা ভাবনায় এতটাই মগ্ন যে আয়েশ যে ওর সামনে এসে দাঁড়িয়েছে সেটা সে টেরই পেল না। এই যে ম্যাডাম। আয়েশের ডাকে ঈশার ভাবনার সুতো ছিঁড়ল, চমকে তাকালো আয়েশের দিকে। আয়াস একদম ওর সামনে দাঁড়িয়ে আছে। এমন ডেভিল স্মাইল দিয়ে কি এত ভাবছিলি শুনি? আচ্ছা, বাই এনি চান্স আমাকে মেরে টেরে ফেলার প্ল্যান করছিস না তো? আয়েশের কথা শুনে এশা অবাক হয়ে বড় একটা ঢোক গেল। আয়েশ কিভাবে বুঝলো যে ও আয়েশকে নিয়ে ভাবছে? যদিও মেরে ফেলার কথা ভাবছে না, কিন্তু ওর থেকে প্রতিশোধ নেওয়ার কথা তো ভাবছে। আচ্ছা ভাইয়া, তুই আমাকে একটা কথা বলতো, তুই কি ব্যবসায়ের পাশাপাশি মনোবিজ্ঞান নিয়েও পড়েছিস? কেন বলতো? না, আমি যখনই কিছু একটা নিয়ে ভাবি তুই দেখছি সব সময় একদম ঠিকঠাকভাবে বুঝে যাস, তাই জিজ্ঞেস করছিলাম। কথাটা বলেই ঈশার সাথে সাথে জিহ্বায় কামড় দিল। এই রে, এটা কি বলে ফেলেছে সে? কথার ফাঁকে যে কি বলে ফেলেছে নিজেও জানে না সেটা। তার মানে তুই আমাকে মেরে ফেলার কথাই ভাবছিলি? এমা, না না না, তা ভাববো কেন? তুই তো আমার একমাত্র ভাইয়া, তোকে কি আমি মেরে ফেলার কথা ভাবতে পারি বল? কি বললি? কই, কি বলেছি? একটু আগে ওটা কি যেন বললি, আমি ভালো করে শুনতে পাইনি, আবার বল। আমি তোর কি হই? না মানে আমার একমাত্র চাচাতো ভাইয়া। তখন চাচা তো শব্দটা কি বিদেশে ছিল যে মুখ দিয়ে আসতে পাসপোর্টের প্রয়োজন হচ্ছে? আর কখনো যদি ভাইয়া বলেছিস তো দেখবি কি করি। আরে এত রাগ করছিস কেন? ভাইয়া বলা আর চাচাতো ভাই বলা তো সেম কথা। যেটা বুঝিস না সেটা বলতে আসিস না। ভাইয়া বলা আর চাচাতো ভাই বলার মধ্যে অনেকটা পার্থক্য, সেটা বুঝার বয়স এখনো তোর হয়নি, তাই এমন বলছিস। বুঝলে কখনোই বলতিস না। আচ্ছা বাদ দে এসব, আয় খেয়ে নিবি। ঈশা আয়েশের কথার আগাগোড়া কিছুই বুঝল না, তাই আর কিছু না বলে চুপচাপ খাওয়ার প্রস্তুতি নিয়ে বসলো। আয়েশ হাতের টাওয়েলটা স্ট্যান্ডে রেখে সেন্টার টেবিলের উপর থেকে খাবারের ট্রেটা হাতে নিয়ে ঈশার মুখোমুখি খাটে বসলো। ঈশা যেই না জামার হাতে গুটিয়ে হাত ধুতে যাবে অমনি আয়েশ ধমকে উঠল। একদম হাত বাড়াবি না। মানে কি, তাহলে কি আমি খাবো না? আমি কি না খেয়ে থাকবো নাকি? সব সময় বেশি বুঝিস কেন? আমি একবারও বলেছি সেটা? সেটা বলিসনি তো কি বলেছিস শুনি? তোর কথা দ্বারা তো এটাই বোঝা যাচ্ছে যে আমি যেন না খেয়ে থাকি। ডিরেক্টলি তো মানা করতে পারছিস না, তাই ইনডিরেক্টলি মানা করছিস। আর একটা বাজে কথা বললে একটা থাপ্পড় খাবি। বেশি বকবক না করে হাঁ কর। বলেই আয়েশ একটা গ্রাস বানিয়ে ঈশার মুখের সামনে তুলে ধরল। ঈশা অবাক হলো, তবে আয়েশ ওকে খাইয়ে দিবে সেটা ভেবে নয়, কারণ আয়েশ প্রায় ওকে এমনভাবে খাইয়ে দেয়। ঈশা যেই কারণে অবাক হয়েছে সেটা হলো আয়েশ ওকে এখন এখানে বিয়েতে এসেও খাইয়ে দিবে, সেটা ঈশা কল্পনাও করেনি। ভাইয়া, শুধু শুধু তুই কেন কষ্ট করছিস? আমি নিজেই তো খেয়ে নিতে পারবো, তুই রাখ, আমি খেয়ে নিচ্ছি। আর একটা কথা বললে কিন্তু আর সারা রাত না খাইয়ে রেখে দেব, তখন বললেও আর খাবার পাবি না। তাড়াতাড়ি হাঁ কর বলছি। ঈশা জানে আয়েশকে কিছু বললেও লাভ হবে না, কারণ এখন যদি আয়েশকে আরেকটা কথা বলে তাহলে সত্যি সত্যি হয়তো না খেয়ে থাকতে হবে। আর তাছাড়া এমন তো নয় যে আয়েশ আজই প্রথম ওকে খাইয়ে দিচ্ছে আর ঈশার সংকোচবোধের কারণে খেতে পারবে না। যেহেতু আগেও অনেকবার সে আয়েশের হাতে খেয়েছে, তাই এখন আর কোনো রকম আপত্তি করলো না। বিনা বাক্যে আয়েশের হাতের খাবারটুকু মুখে পুরে নিল। ঈশাকে খাইয়ে দেওয়ার পাশাপাশি আয়েশ নিজেও খেয়ে নিল। আয়েশ আর ঈশার খাওয়া সবে শেষে হয়েছে, তখনই হুড়মুড়িয়ে সবাই রুমে প্রবেশ করলো। সবাই বলতে আয়েশের বাবা মা আর ঈশার বাবা মা এসেছে। ঈশা বাবা মা, বড় আব্বু আর বড় আম্মুকে দেখে খুশি হয়ে সাথে সাথে লাফিয়ে উঠল। তোমরা সবাই এসে গেছো, ওয়াও, কত মজা হবে এখন, কি মজা কি মজা। এই বলে ঈশা দৌড়ে গিয়ে রুকসানা বেগমকে জড়িয়ে ধরল, তারপর আহ্লাদি গলায় বলল, বড় আম্মু তোমরা এসছো? রুকসানা বেগম ঈশার মাথায় হাত বুলিয়ে দিয়ে মিষ্টি হেসে বললেন, হ্যাঁ রে মা, এসেছি। ঈশা এবার রুকসানা বেগমকে ছেড়ে দিয়ে দাঁড়ালো, অবাক কণ্ঠে বলল, কিন্তু তোমরা তো বলেছিলে তোমরা আসবে না, তাহলে এখন আসলে কেন? হ্যাঁ, আসবো না বলেছিলাম, তবে সেটা তো আয়াস আসতে পারবে না বলেছিল বলে। কিন্তু মহোদয় যে আগে আগে এসে আমাদেরকে ইনভাইট করবে সেটা কি আমরা জানতাম নাকি রে? আরে ভাবি, আয়াসকে বকো না তো। নিশ্চয়ই এশা হয়তো এমন কিছু করেছে যা ওর কানে পৌঁছেছে, তাই তো আসবে না বলেও চলে আসলো। নয়তো আয়াস কি দুই কথা বলার মতো ছেলে নাকি? আনিশা বেগমের কথা শুনে রুকসানা বেগম বললেন, হ্যাঁ, তুমি তো আমার মেয়ের দোষটাই দেখবে। আয়াস কি ধোয়া তুলসী পাতা?
ও তো ভুল করে, তখন কি ঈশা কিছু বলে? তাহলে ও কেন বলবে? আর বিয়ে বাড়িতে আসলে একটু আধটু ভুল সবারই হয়ে থাকে। রুকসানা বেগমের সাপোর্ট পেয়ে সাথে সাথে ঈশা আহ্লাদি গলায় বলল, একদম ঠিক বলেছো বড় আম্মু। আমি কি ভাইয়া ভুল করলে কিছু বলতে যাই? তাহলে ও কেন আমাকে বলতে আসে? কোন রাজ্যের রাজা যে আমাকে ওর কথা সবসময় মানতে হবে? তুই একদম চুপ থাক। ভাবি তোকে লাই দিয়ে দিয়ে দিন দিন মাথায় তুলে ফেলেছে। সাথে সাথে রুকসানা বেগম যাকে হালকা আছে ধমকে দিলেন। আনিশা, তুমি একদম ধমকাবে না আমার মেয়েকে। ওর কোনো দোষ নেই, সব দোষ আয়াসেরই, আমি জানি। এতক্ষণ মহিলা পার্টিদের কথোপকথন চললেও এইবার রায়হান মাহমুদও মুখ খুললেন, তাও আবার ঈশার পক্ষ নিয়ে। একদম ঠিক, দোষ ঈশার নয়, আয়াসেরই। আমার ঈশা মা কি কোনো ভুল করতে পারে? বড় ভাইয়ের কথা শুনে এবার হাসান মাহমুদ আর চুপ থাকলেন না। আয়েশের পক্ষ হয়ে উনিও কয়েক লাইন যুক্তি ছুড়ে দিলেন। ভাইজান, তুমি কিন্তু ভুলে যাচ্ছ, আয়াসও কোনো ভুল করতে পারে না। ইনফ্যাক্ট আমার ছেলে বলে কথা। এসব তর্ক বিতর্ক করতে করতে এরই মধ্যে সবাই এসে খাটে বসেছে, তবে আয়েশ ছাড়া। আয়েশ খাটে না বসে সোফায় গিয়ে বসলো। ঈশান না খাটে বসতে হয়েছে আর না সোফায় বসতে হয়েছে। ঈশাকে রুকসানা বেগম ছোট বাচ্চাদের মতো করে কোলে নিয়ে বসেছেন, আর রায়হান মাহমুদ ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। এরপর দুই ভাই আর দুই চা মিলে আরো কিছু সময় এমন দুষ্টু মিষ্টি তর্কাতর্কি চালিয়ে গেল। আয়েশ কিছু বলছে না, শুধু ওদের কাণ্ড দেখে যাচ্ছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, ওর কখনো নিজের পক্ষে কিছু বলার প্রয়োজনই পড়ে না, কারণ ওর পক্ষ হয়ে বলার জন্য সবসময় ছোট মা আর চাচু তো আছেই। আসলে ওদের ফ্যামিলিতে এমনই, আয়েশের বাবা মা ঈশার পক্ষ হয়ে কথা বলবে, আর ঈশার বাবা মা আয়েশের পক্ষ হয়ে কথা বলবে। সবসময় আয়েশ আর ঈশা ওদের দুজনকে নিয়েই যেন চারজনের মধ্যে দুষ্টু মিষ্টি খুনসিটি লেগেই থাকে। আয়েশ যেমন রায়হান মাহমুদ আর রুকসানা বেগমের একমাত্র ছেলে, ঠিক তেমনই ঈশাও হাসান মাহমুদ আর আনিশা বেগমের একমাত্র মেয়ে। দুই ভাই আর দুই জায়ের মধ্যে এতটাই মিলমিশ যে কখনো সামান্য পরিমাণের মনোমালিন্য পর্যন্ত হয়নি। বর্তমান পরিস্থিতিতে মানুষ যেখানে নিজের ছেলে আর ছেলের বউয়ের সাথে একসাথে এক পরিবারে থাকতে পারছে না, সেখানে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ পুরো ফ্যামিলি নিয়ে একসাথে সপরিবারে থাকছে, যাকে বলে যৌথ পরিবার। হ্যাঁ, আয়াশ আর ঈশা আপন চাচাতো ভাই বোন। বড় আম্মু, জানো আজ তোমার ছেলে কি করেছে? ঈশার কথা শুনে রোকসানা বেগম কিছু বলার আগেই রায়হান মাহমুদ বলে উঠলেন, কি করেছে মা? তোকে কি ওই বাদরটা মেরেছে? মারলে আমাকে বল, আমি এখনই ওর একটা ব্যবস্থা করব। হ্যাঁ মা, বল কি করেছে আয়াস? আমার অনুপস্থিতিতে আমার মেয়েকে মারা? বড় আব্বু আর বড় আম্মুর পক্ষ পেয়ে ঈশা আদুরে গলায় বলল, জানো ও না আমাকে এতগুলো মেহমানের সামনে ইনসাল্ট করেছে। কি? আমার মেয়েকে অপমান করেছে আয়াস? ওর এত বড় সাহস? হালকা রাগ করার অভিনয় করে কথাটা বললেন রায়হান মাহমুদ। তারপর আয়েশের দিকে তাকিয়ে ধমক দেওয়ার ভান করে বললেন, আয়াস, তুই ঈশাকে অপমান করেছিস কেন? আমরা নেই বলে তুই সুযোগ পেয়ে আমার মেয়েকে অপমান করেছিস। তোকে দেখবি, তোকে আমি তেলাপোকা কোর্টে দেব। আরও শাস্তি আছে, সেগুলো বিয়ে থেকে গিয়ে দেব। আজকে শাস্তি দেওয়ার কথা শুনে ঈশা তো সেই খুশি, ওর যেন খুশিটা ধরছেই না। খুশি হয়ে বড় আব্বুর গলা জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, বড় আব্বু, তুমি সত্যি বলছো ভাইয়াতে বাড়িতে গিয়ে শাস্তি দেবে? রায়হান মাহমুদ ঈশার কপালে একটা চুমু এঁকে দিয়ে বললেন, হ্যাঁ মা, আয়াসকে বাড়িতে গিয়ে বড় শাস্তি দেব। ইয়ে, ভাইকে শাস্তি দেবে, বাড়িতে গিয়ে শাস্তি দেবে, আমার লক্ষ্মী বড় আব্বু। ভাইজান, তুমি কিন্তু এটা ঠিক করছো না। ঈশার কথাই তুমিও সায় দিচ্ছ। হাসান মাহমুদের কথা শুনে ঈশা মন খারাপ করে বলল, আব্বু, তুমি আমায় একটু ভালোবাসো না? তুমি সবসময় ভাইয়ার হয়ে কথা বলো। বড় আব্বু আর বড় আম্মুই শুধু আমার পক্ষে কথা বলে। তুমিও ভালো না, আম্মুও ভালো না, তোমরা পচা। শুধু বড় আব্বু আর বড় আম্মুই ভালো। আয়াস এতক্ষণ চুপ করে ঈশার কাজকর্ম দেখে যাচ্ছিল। এতক্ষণে সে মুখ খুলল। এই যে ড্রামা কুইন, আপনার ড্রামা কি শেষ হয়েছে নাকি আরো বাকি আছে? হ্যাঁ, হাসছে মুখ বাঁকাতে। এত সুন্দর হোসনি যে আমাকে মুখ বাঁকাবি। তোর চোখ বোধহয় খারাপ হয়ে গেছে, তাই এমন বলছিস। আমি সুন্দর না তো কে সুন্দর? রাখতো তোর বাজে কথা। বাবা, মা, চাচু, ছোট মা, চলো নিচে যাই। হলুদের অনুষ্ঠান মনে হয় শুরু হওয়ার সময় হয়েছে। আচ্ছা, তোমরা খাবার খেয়েছো তো? হ্যাঁ রে বাবা, আমরা খেয়েছি। আসার সাথে সাথেই তো মিনু আপা খেতে বসিয়ে দিয়েছে আমাদের, তাই খেয়ে তারপরই আমরা উপরে আসলাম। ওকে, চলো তাহলে।
মিস ড্রামা কুইন, আপনার ড্রামা শেষ হয়ে থাকলে আপনিও চলুন। বড় বউ দেখো না ভাই আমাকে কি বলছে, আমি নাকি নাটক করছি। আচ্ছা তোমরাই বলো আমি কি নাটক করছি? রাহান মাহমুদ রাগী রাগী ভাব নিয়ে বললেন,